বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে, স্টেশনের নাম ঘুমঘুমি। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14 অক্টোবর 1930 সালের মুর্শিদাবাদ জেলার ঘোষবাসপুরে। ছোটদের জন্য লিখেছেন অনেক রোমাঞ্চকর গল্প। এছাড়াও তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে মিথিক্যাল ম্যান, কর্নেল সাহিত্য, মুরারি বাবু তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দিয়েছে। আজকের গল্পটি সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সুপ্রিয়। শুরু হচ্ছে স্টেশনের নাম ঘুমঘুমি। ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি? ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল করে তাকিয়ে চারিদিকটা দেখলুম। মানুষজনই নেই, গাছপালা নেই, এমন একটা জায়গা। না, ভুল হয়নি। ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমঘুমি। দেখে স্বস্তি পেলাম। তারপর চোখ পড়ল রেলের পোশাক পরা একটি লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোনো যাত্রী নামেনি আমি ছাড়া। টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হলো। স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল। তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম। বলা বাহুল্য, খুব হতাশ হয়ে গেছি। এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে যে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি। চারিদিকে ধুধু রুক্ষ মাঠ, কদাচিৎ দূরে একটা গাছ, সেও একেবারে ন্যাড়া। আর এদিক ওদিক ছোটখাটো পাহাড় বা টিলা। রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে। কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারিপাশে। রেলের পোশাক পরা একটি লোক আমার দিকে তাকিয়েছিলেন। মুখে গোঁফদাড়ি দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে। বললাম, আচ্ছা, স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন? না, বদলি হয়ে গেছেন। এ কথা জিজ্ঞাসা করবার কারণ, অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর, আর এখন বৈশাখ মাস। তারপর এতদিন কোনো চিঠি লেখালেখি নেই। তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন, বদলি হবেন মানে? তিনি বহাল তবিয়তেই আছেন। তা তুমি কোত্থেকে আসছ? আগে কলকাতা থেকে। অরুণবাবু আমার মামা হন। অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন, সুকু তুই? ওরে তুই এত বড় হয়েছিস রে, তোকে যে আর চেনাই যাচ্ছে না। আর আমিও দাড়ি গোঁফের আড়ালে অনেকদিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষুনি। বললাম, ও মামা, আপনাকেও যে চেনা যাচ্ছে না, দাড়ি গোঁফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে। অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন। স্টেশনের ঘরের দরজায় পয়েন্টম্যানকে ডেকে বললেন, বজুয়া, একে এসেছে দেখেছিস? আরে আমার ভাগ্নে সুকুমার। ভুজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল। অরুণ মামা বললেন, বাবা ভজুয়া, আমি একে কোয়ার্টারে নিয়ে যাই, তুই থাকিস কেমন? সন্ধ্যে 6টার ডাউন আসার সময় হয়ে গেল, সিগন্যালটা দিয়ে রাখ। ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে লাগলেন। গেট পেরিয়ে একটা চটান মতো জায়গায় কুয়া আছে দেখলাম। কুয়োর কাছে একটা দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল। ঘুমটা টানল আমাদের দেখে। অরুণ মামা বললেন, লক্ষ্মী ভাই, বল তো একে। বলতে পারলি না তো? আরে আমার ভাগ্নে রে ভাগ্নে, কলকাতা দিয়ে আসছে। তুই জল তুলে একবারটি আসবি, বুঝলি? এক
একটা মোটে কোয়ার্টার। তার দরজায় তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন, আমার বন্ধু বল, দেখাশোনা লোক বল, এই ভজুয়া আর ওর বউ লক্ষ্মী। একজন খালাসি ছিল ঝাটুয়া নামে, সে ব্যাটা অনেক চেষ্টা করে বদলে নিয়েছে। আর নতুন লোক আজ অব্দি এলো না। কেউ এই ঘুম স্টেশনে আসতেই চায় না, বুঝলে? বললাম, কেন মামা? অরুণ মামা ঘরে ঢুকে বললেন, কেন তা বুঝতে পারছিস না শুকু? এই পাণ্ডব বর্জিত নির্জন জায়গায় কি কেউ থাকতে চায়? কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে। আপনি আছেন যে, তাছাড়া ওই ভুজু আর তার বউ তো আছে। অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন, আগে এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যিই কঠিন শুকু। শুধু এটুকু বলতে পারি, নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে, যেমন আমি। প্রথমে কিছুদিন ভালো লেগেছিল, তারপর খারাপ লাগতে শুরু করলো। তখন পড়াশোনায় মন দিলাম। রাজ্যের বইপত্র কিনে আনি ওই জংশন শহর থেকে, আর পড়ি। তারপর সয়ে গেল সব। এখন বরং এই জায়গা থেকে চলে যেতে হলে খুবই কষ্ট পাবো। যাগ্গে, তুই 48 ঘন্টার জার্নিতে ক্লান্ত। বারান্দার বালতিতে জল আছে, হাত মুখ ধুয়ে এনে যা। আমি চা জল খাবারের জোগাড় করছি। অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন, বুঝতেই তো পারছিস, সপাক খাই। কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফেরার কোনো ইচ্ছেই করবে না তোর। আজ রাতে কি রান্না করব জানিস? পাঁঠার মাংস। অবাক হয়ে বললাম, পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা? মাইল 5 দূরে চণ্ডিকা দেবীর একটা মন্দির আছে। কাল তোকে নিয়ে যাব সেখানে। মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে, বুঝলি? বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন। বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন। আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত পা মুখ রগড়ে ধুলাম। ক্লান্তি দূর হয়ে গেল। উঠোনের কোণায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছ, বড় বড় ফুল ফুটেছে। এই রক্ষ নিরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলোকে দেখে খুব ভালো লাগলো। ফুলগুলো যে সত্যিকারের ফুল তা বিশ্বাস করা কঠিন। চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই, এমন এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, জবা ফুলে গোলাপের মতন মিঠে আঁচালো গন্ধ কেন? কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে কিনা, কিন্তু না, আর কোনো ফুল গাছ নেই। শুধু শুধু ওই একটা জবা গাছই এত বড় প্রকাণ্ড ঝাড়। তাজ্জব হয়ে ভাবছি, একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে। জবা ফুলে গোলাপের গন্ধ। ঠিক সেই সময় পাঁচিলের উপর একটা বছর 10-12 বয়সের মেয়ের মাথা দেখা গেল। আমি একটু চমকে উঠেছিলাম। তারপর মেয়েটি পাঁচিলের উপর উঠে পা ঝুলিয়ে বসল। তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে। ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে। মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার কোকড়ানো চুলগুলো ঈষৎ লালচে, চোখের তারা নীল, মেম সাহেবদের মতো। গায়ের রং ধপধপে ভরসা। বললাম, কোথায় থাকো খুকুমনি? কপড়া খুকুমনিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো, কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও। হ্যাঁ, একটা ছোট্ট ঘর আছে বটে, সেখানে সম্ভবত ওই ভুজুয়ারা থাকে। তাহলে এটা কি ভুজুয়ারি মেয়ে? মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিস ফিস করে বলল, একটা ফুল পেড়ে দাও না গো আমাকে।
যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি, পিছন থেকে অরুণ মামা বলে উঠলেন, ও কি করছিস সুকু? ফুল তুলছিস নাকি? না, কখনোই কাজটি করবে না বাবা। ওই ফুলগুলো মানসিক করা। প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরে লোক এসে নিয়ে যায়। অপ্রস্তুত হেসে বললাম, মামা ওই মেয়েটা ফুল চাইছিল কি না তাই আর কি। অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন, মেয়েটা? কোন মেয়েটা? ওই যে বলে আমি পাঁচিলের দিকে মুখ তুলে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তাহলে নির্ঘাত বেচারি লাফ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে। অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে শুধু বললেন, তারপর আমার হাত ধরে হিড়ির করে টেনে নিয়ে গেলেন। ঘরে গিয়ে চাপা গলায় বললেন, একটা কথা বলি শোন সুকু, ঘুমে বড় অদ্ভুত জায়গা। এখানে অনেক কিছু দেখবি, কিন্তু সাবধান, মাথা ঠিক রাখবি। অবাক হয়ে বললাম, অনেক কিছু দেখব মানে? অরুণ মামা গম্ভীর মুখে বললেন, ওই মেয়েটাকে ছিল জানিস? আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু। বছর 10 আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল। আনমনে লাইনের ওপর খেলা করছিল। ট্রেনের হুইসেল শুনতে পায়নি বেচারি। শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে। তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম? না না, অসম্ভব। আমি প্রত্যক্ষ দেখলাম। নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন। মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে, কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম, ভূতটায় আমার বিশ্বাস নেই মামা। অরুণ মামা হাসলেন না একটুও, আরো গম্ভীর হয়ে বললেন, তুমি এখন সমস্ত ছেলেটি হয়ে উঠেছ। ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা। বিশেষ করে কলকাতায় থাকো তুমি, সেখানে আলোর দেশ। কিন্তু বাবা সুকু, এ হলো অন্ধকারের দেশ। শহর তো দূরের কথা, গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই। সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সেই 7 মাইল। অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল 5 দূরে, কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক। তাই বলছি, এই ঘুম স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে। অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না। আমার মায়ের দূর সম্পর্কের দাদা। এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায়। 2 বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসছেন মাত্র। তারপর আর পাত্তা নেই। গত 2 বছর এমনি বেমালুম নিপাত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম। ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন, আসার সময় পাইনি। হঠাৎ কদিন আগে মা কি যেন একটা দুঃস্বপ্ন দেখলেন। খুলে বলেননি, কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণ মামার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি, কেমন আছেন, তাই এমনি করে আসা। কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়েই অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম, মনে হয়েছিল উনি বেশ জেদি, গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ, যাকে বলে ডান পিটে। এখনো বিয়ে করেননি, কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, একাই থাকেন বরাবর। ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হবার কিছু নেই। কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি যে পড়ে আছেন জেনে বেশ অবাক লাগে। ফের হেসে বললাম, তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা?
খুব জ্বালায় বুঝি? অরুণ মামা মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ, মেয়েটা পাঁজের পাড়া, সারাক্ষণ জ্বালায়। স্টেশনে আপন মনে কাজ করছি, হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায়। খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায়। ভজুয়াকে জিজ্ঞেস করে দেখিস না, ওকেও কি কম জ্বালায়? ওর তো টিকি ধরে টানে, হাঁটুর পেছনে আচমকা সুরসুরি দেয়, আর ভজুয়া আছাড় খায়। পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে। একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ারের। বলতে বলতে অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন। এই মঞ্জু, যাবো নাকি? তবে রে পাজি মেয়ে। উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন। কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলেন। ততক্ষণে আমি বিস্ময় ও আতঙ্কে ঘামতে শুরু করেছি। আগে জানলে কখনো এ জায়গায় আমি আসতাম না। ওরে বাবা, এ যেন সারাক্ষণ ভূতপ্রেত নিয়ে থাকা। ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম। মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়মি খেতাম, সন্দেহ নেই। জানলার বাইরে আকাশে 2-3টে নক্ষত্র ফুটে উঠেছে। সেই নক্ষত্র ছাড়া আর কিছুই নেই। একটু পরে দুজনে বসে চা খাচ্ছি। অরুণ মামা বললেন, তার যা বলছিলাম, এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে। কোনোটা থামবে, কোনো যাত্রীও নামবে। কিন্তু জেনে রেখো, কোনো কোনো গাড়ি কিন্তু মিথ্যে গাড়ি। তার মানে রেলগাড়ি নয়, স্রেফ ভুতুড়ে ট্রেন কিংবা ভুতুড়ে মালগাড়ি, যার যাত্রী, চেকার, কার ড্রাইভার, এমনকি ফায়ারম্যান সবাই ভূত প্রেত। আবার যে যাত্রী নামবে সেও জানবে একটা ভূত ছাড়া মানুষ নয়। তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে প্রস্তুত হচ্ছিলাম, ভূত হলে এইসা থাপ্পড় কষবো। শুনে আমি আতঙ্কে উঠে বললাম, ওরে বাবা। অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন। পাগল, তোকে থাপ্পড় মারতাম নাকি? তুই তো মানুষ, দেখলেই চেনা যায়। এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এইমাত্র রেখে আবার তুলে নিলেন, সেটা যেন অস্বাভাবিক ঠান্ডা। জামার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ ধরে জমে নিঃসার হয়ে রইল। সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে। তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম। ঘুমঘুমি যখন এসেই পড়েছি, সহজে কাবু হব না। ভূতের সঙ্গে লড়াই করে বীরের মতন প্রাণ বিসর্জন দেব। কিন্তু অরুণ মামা যে ভূত নন, তার প্রথমটা অকাট্য প্রমাণ। তিনি মারা তো যাননি, মরে গেলে খবর পেতাম। আত্মীয় বলতে যতদূর জানি একমাত্র আমরাই আছি। দ্বিতীয় অকাট্য প্রমাণ, ভূত কখনো এরকম চমৎকার চা কিংবা পাঁঠার মাংস তৈরি করতে পারে না। ভূতের রান্নাকে হজম করাও তো সহজ কথা নয়, অথচ দিব্যি হজম হয়ে গেল। ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালবেলা নিজেকে জ্যান্ত আবিষ্কার করাটাও কি যায়? মোটেও না। সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি। অরুণ মামা ভূত হলে ঘাড় মোটকাবার এমন সুযোগ কখনোই ছাড়তেন না। অতএব আমি খুশি হলাম যত, সাহসও পেলাম ততই। অরুণ মামা যখন মানুষ, তখন ভুজুয়া আর লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয়। কিন্তু হায় থাক, সেসব কথা পরে। শুধু আগে স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল। কতবার উঠোনের জবা ফুলের গাছের কাছে
গিয়ে দাঁড়ালাম। সারাটা সকাল, কিন্তু সে ফুল চাইতে আর এলো না। ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা বয়স কতই আর হবে, 10-12 বছরের বেশি নয়। তাকে আবার দেখতে পেলে জিজ্ঞাসা করতাম, ভূত হওয়াটা কি সুখের নাকি দুঃখের? ভূতেরা থাকেই বা কোথায়? একসময় হঠাৎ আবিষ্কার করলাম, জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না, স্বাভাবিকভাবেই গন্ধহীন হয়ে আছে আবার। তখন ভীষণ চমক লাগলো। তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে। মঞ্জু এসেছিল বলেই জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল। এই গন্ধ মঞ্জুই ডেকে নিয়ে আসে। পরের কথাটা অরুণ মামার কাছে তুললাম। উনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ শুকু। মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান আর মা ছিলেন বাঙালি মেয়ে, তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন। ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চণ্ডিকার বড় ভক্ত ছিলেন শুনেছি। ওই জবা গাছটা তারই লাগানো। নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন। 5 মাইল রাস্তা একা যেতেন আর একা ফিরে আসতেন। খুব সাহসী মহিলা ছিলেন। মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান। তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি। অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন তাকে। পরে বদলি হয়ে যান আজিমবাদ জংশনে। শুনেছি আবার বিয়ে করেছেন, ছেলে পুলেও রয়েছে। এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো। মঞ্জু তো ইচ্ছা করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে, ভূত পেত পারে নাই বা কি? মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে। আচ্ছা, আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু, তাকে বলবো তার মায়ের কথা। কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয়। আর মঞ্জুকে দেখি না, জবা ফুলের সুগন্ধও ছড়ায় না। এমনি করে 2 দিন কেটে গেল। এই 2 দিনে কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না, তাই সাহসও বেড়ে গেল। বিকেলে অনেকটা দূর অবধি রেল লাইন ধরে একা বেরিয়ে এলাম। ফিরে এলে অরুণ মামা বকাবকি করে বললেন, বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে করে নিয়ে যাই। পরদিন বিকেলে মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে করে নিয়েই বেরোলাম। ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে। সেই স্টেশনে 10 বছর ধরে রয়েছে। অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে। সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দেওয়ার পথ। 1/2 মাইল যাবার পর দেখি একটা ছোট্ট নদী। জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে। এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো অজস্র। দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। ব্রিজের ওপরে গিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে। আমরা নদীতে নেমে গেলাম। একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম। ভজুয়া লোকটি দেখি মহা গল্পবাজ, অনবরত কথা বলছে। কান করছি না। এমন সময় সূর্যাস্তের পর হঠাৎ থেমে চাপা গলায় সে বলে উঠল, খোকা বাবু, আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয়। উঠুন, এবার ফিরে যাই। বললুম, কেন বলো তো? ভূত আসবে? ভজুয়া কেমন হাসল, হেসে বলল, না খোকা বাবু, ভূতের ভয় আমি করি না। আমার বউ তো করেই না, আপনার মামাও করে না। কেউ আমরা ভয় পাই না ভূত থেকে। তাহলে আর থাকার ঠিক নয় বলছো কেন?
ভুজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল, ভূতের যে সাংঘাতিক একজন ওখানে থাকে খোকা বাবু। চুড়েল কাকে বলে জানেন? চুড়েল? সে আবার কি? শাক চুন্নিরা কি যেন বলে আপনাদের মুলুকে। কালো কুচকুচে গায়ের রং, মুখটা পেঁচার মতো, লম্বা শরীর, চোখ দুটোর পাতা নেই, তাই পলকও পড়ে না। মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে। আর খোকা বাবু, তার পা দুটো পিছন দিকে, মানে উল্টো দিকে ঘোরানো। উল্টো পায়ে হেঁটে ধীর তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে। আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না। তারপর একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে। তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা বাবু। তাই বলছি, এইবার চলে আসুন। হো হো করে হেসে বললাম, ভুজুয়া তুমি ভেবো না, তোমাদের চুড়েল আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভুজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো, বলল, খোকা বাবু, আপনার ভালোর জন্যে বলছি, এখন চুড়েলটার বেরোবার সময় হয়ে গেছে। জেদ ধরে বললাম, তুমি যাও ভজুয়া। হ্যাঁ, আমি যাব না। ভজুয়া আবার কি বলতে যাচ্ছে, এমন সময় আচমকা টিলার দিক থেকে তীব্র একটা চেঁচানি শোনা গেল। কতকটা ঠিক এই রকম। ভুজুয়া ঠিকই বলেছিল, ওই চিৎকার কখনো মানুষের তো নয়ই, কোনো জন্তুরও নয়। পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানসিক চিৎকার করতেই পারে না। ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায়, হৃৎপিণ্ড খিল ধরে, শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না। ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে। আমার দুটো পা আটকে গেছে নদীর বালিতে। পাথর থেকে নেমেছে, কিন্তু পা তোলার ক্ষমতা নেই। সেই অবস্থায় টিলার দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, একটা একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে। ওই তাহলে চুড়েল, এবং সত্যি আমি আটকে গেছি, নড়তে পারছি না। কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুড়েলটা। তারপর তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো। সে পাথরে বসেছিলুম একটু আগে, সেটার উপর সে দাঁড়াতেই স্পষ্ট দেখলাম। ভুজুয়া ঠিকই বলেছিল, অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি, কল্পনাও করিনি। এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া ঝলঝল করছে, নিষ্পলক চোখ। তারপর সে বিকট চিৎকার করে উঠল আগের মতন। আমার কানে যেন ঠান্ডা বরফের শোষ ঢুকে গেল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান হলো বুঝতে পারলাম না কোথায় আছি। একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি, এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল। তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে, বদ্ধ এবং ছোট্ট একটা জায়গা। আমি নগ্ন পাথুরে মেঝের উপর শুয়ে আছি। ধুরমুর করে উঠে বসতেই কে হিন্দিতে বলল, তবিয়ত ঠিক হ্যাঁ বেটা, শরীর ঠিক আছে তো? একজন লেংটি পরা জটাধারী সাধুকে দেখলাম আমার পিছনে বসে আছেন। তার এক হাতে একটা পেদিম, অন্য হাতে একটা জলের লোটা। এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন, পিও বেটা, জল পিও। ঢক ঢক করে জল খেয়ে এবার পরিষ্কার হয়ে বললাম, আমি কোথায় আছি? সাধু বললেন,
আমার ডেরায় আছো বাবা, কোনো ভয় নেই। কেমন করে এলাম এখানে? আমি তুলে নিয়ে এসেছি। নদীর চড়ায় অজ্ঞান হয়ে পড়েছিলে ভাগ্যিস আমি তখন সেখান দিয়ে যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে, নয়তো খুব বিপদে পড়ে যেতে। এইসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব, মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো। ভগবানের দয়ায় তুমি জোর বেঁচে গেছো বেটা। বলে সাধু হাসতে থাকলেন। বললাম, তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারেনি। সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে, বললেন, চুড়েল? হ্যাঁ সাধু বাবা, আমি একটা চুড়েলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম। সাধু আবার হো হো করে হেসে উঠলেন। ও বুঝেছি, তুমি কাকে চুড়েল বলছো। বেটা, বোকা লোকেরা তাই রটিয়েছে বটে। ও চুড়েল নয়, তোমার আমার মতোই মানুষ। মানুষ? অবাক হয়ে গেলাম। হ্যাঁ বেটা, ও এক হতভাগিনী মেয়ে, পাগলি। এই পাহাড়ের একটা গুহায় থাকে। খিদে পেলে দূর দূরান্তের গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে খায়, কারণ ওকে ভিক্ষা চাইলে কেউ দেয় না। ও চেহারা আগুনে পুড়ে বিভৎস হয়ে গেছে। কে সাধু বাবা? ওরা একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। সেই শোকও পাগলিনী নিতে পারেনি, কোথায় যেন চলে গিয়েছিল। পরে ফিরে এলো যদি, কে ওই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে? পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষা করতে যেত। আর ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো। একবার হলো কি, বিহারের এই সব গাঁয়ের অশিক্ষিত কুসংস্কারচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। দৈবাত সে পুলিশ এসেছিল সেদিন। পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুমঘুমিতে। সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন, ওর ওই এক বিদঘুটে স্বভাব বেটা, মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে। আমি সন্ন্যাসী মানুষ বেটা, কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি না। বললাম, কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম। জনসনে না কোথায় যেন আছেন, সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক। সাধুজি বললেন, সে খোঁজ কি আমি নিইনি। তিনি বছর 5 আগে চাকরি ছেড়ে সব পরিবারে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। সে ঠিকানা জোগাড় করতে পারিনি। যাকে রাত অনেক হয়েছে, এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা। বহু তকলিফ হবে জানি, কিন্তু আর কি করব বলো। এ তো সাধু সন্ন্যাসীর গুহা, এখানে নির্ভয় ঘুমাও। সকালে তোমার পরিচয় হাল হতে শুনব। এখন তুমি অসুস্থ। বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন। কোণা থেকে শালপাতা একটি রুটি এনে সামনে ধরলেন। বললাম, বরং আমাকে স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা, মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে। সাধুজি অবাক হয়ে বললেন, স্টেশন? কোন স্টেশন? আর তোমার মামাই বাকি? কেন, ঘুমঘুমি স্টেশন? আমার মামা সেইখানকার স্টেশন মাস্টার।
সাধুজি স্নগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি বলছো তুমি? ঘুমঘুমি কবে থেকে বড় হয়ে আছে জানো? সাইনবোর্ডে আর ভাঙা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা অ্যাবেন্ডেন্ড। আমি হতভম্ব হয়ে গেলাম। অসম্ভব! আজ 3 দিন ধরে আমি সেখানে আছি। ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম। সাধুজি হো হো করে হেসে উঠলেন। আবার এই ছেলেটার মাথায় গড়বড় হয়ে গেছে। ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই তো। তুমি নিশ্চয় ভুল করছো। হ্যাঁ, ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরের স্টেশনের টিকিট দিয়ে দেন শুনেছি। পরের স্টেশনের নাম কি জানো? ঝুমঝুমি। টিকিট তো আমার প্যান্টের পকেটেই ছিল। তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি। আবারও অজ্ঞান হয়ে যাব মনে হলো। সাধুর সঙ্গে পরের দিন সকালে 1 মাইল হেঁটে গিয়ে সত্যিই দেখলাম ওটা একটা অ্যাবান্ডেন্ড বা পরিত্যক্ত স্টেশন। যাত্রী ওঠানামা করে না বলেই আজিমা বাদনগড় ব্রাঞ্চের স্টেশনটা কবেই বাতিল হয়ে গেছে। আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনায়। পাটনা রেলওয়ের হাসপাতাল থেকে টেলিগ্রাম এসেছিল, ঝুমঝুমি স্টেশন মাস্টার অরুণ রায় করোনারি থ্রাম্বোসিসে মারা গেছেন। হ্যাঁ, ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে স্টেশনের নাম ঘুমঘুমি। গল্প পাঠে ও সাধু বাবার চরিত্রে আমি সুপ্রিয়, অরুণ মামার ভূমিকায় রূপঙ্কর, ভুজুয়ার চরিত্রে রনিত, মঞ্জু ও পাগলির চরিত্রে আয়েশা। গল্পের আবহ সঙ্গীত ও বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয়, পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং শুনতে থাকুন সাহিত্যের ভূত। শুভরাত্রি।